নমস্কার বন্ধুরা, ফাইনালি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে সরাসরি হুমকি দিয়ে দিল। তো আগামী 4 থেকে 5 বছরের জন্য চীন পাকিস্তানের পাশাপাশি ভারতের আরেকটি চিন্তার কারণ হয়ে দাঁড়ালো বাংলাদেশ। আর আপনাদের যদি মনে হয় যে এর চান্স খুব একটা নেই, তাহলে আপনাদের বলবো বাংলাদেশের নতুন পাওয়ার হোল্ডারে যিনি আছেন, অর্থাৎ বাংলাদেশের এক প্রকার প্রধানমন্ত্রী বলতে পারেন, বাদবাকি তো অন্তর্বর্তী সরকারের নামে মাত্র অ্যাডভাইজার। তো তিনি এক ভারতীয় সংবাদ মাধ্যমে ইন্টারভিউ চলাকালীন জানিয়েছে, যদি কোনো কারণবশত বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় তাহলে তার পরিণাম নাকি ভারতকে ভুগতে হবে। তিনি সরাসরি এও বলেছেন যে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি হলে ভারতের রাজ্য ওয়েস্ট বেঙ্গল, এছাড়াও ভারতের 7 সিস্টার অর্থাৎ ভারতের আরও 7টি রাজ্য অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরার পাশাপাশি মায়ানমারেও নাকি পরিস্থিতি খারাপ হবে। ওকে, মায়ানমারের কথা তিনি বলেছেন বিকজ অফ মায়ানমারের সাথে বাংলাদেশের রোহিঙ্গা ক্রাইসিস, রিফিউজি ইস্যু রয়েছে, তাই তিনি মায়ানমারের কথা বলেছেন, দ্যাটস ফাইন। বাট ভারতকে টানলেন কেন? না, বাংলায় একটা কথা প্রচলিত আছে জানেন তো, যে সুখে থাকতে ভূতে কিলায়। তো ওই অবস্থায় কিন্তু এই মুহূর্তে হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের, বলা যেতে পারে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের। নিন একবার নিজে কানেই শুনে নিন এবং দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূস সেই ইন্টারভিউয়ে কি বলেছেন। Are there other groups looking to create instability in your country? And consequently, from an Indian standpoint, since I'm here in New Delhi, could it not have a regional spillover? Very much. That's what I've been talking to every single interview that I gave. If you destabilize Bangladesh, it will spill over all around Bangladesh, including Myanmar and Seven Sisters and West Bengal, everywhere. শুনলেন তো আপনারা? তো এবারে দেখুন, এই মোহাম্মদ ইউনূস ইনি খুব যে একটা পাওয়ারফুল ব্যক্তি এমন কিন্তু কিছু না। বাংলাদেশে বলতে গেলে বলতে হয় জাস্ট একজন অ্যাডভাইজার। এবার মনে করুন বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচন হবে, তো সেই মধ্যবর্তী নির্বাচনে কিন্তু মোস্ট প্রবাবলি বিএনপি মানে খালেদা জিয়ার বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে। কেননা শেখ হাসিনার যে পার্টি আওয়ামী লীগ রয়েছে, সেই আওয়ামী লীগ কিন্তু এই মুহূর্তে সেরকমভাবে অ্যাক্টিভ নেই যেখানে তারা সেভাবে আগের মতন বাংলাদেশের মধ্যবর্তী নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে। তবে একটা প্রশ্ন আপনাদের থাকতেই পারে যে ঘোড়ার আড়াই চাল দিয়ে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস কায়দা কৌশলে বাংলাদেশের গদিতে বসলো, সে কি সহজে গদি ছাড়বে? আর এই বিষয়টাই কিন্তু এখন বাংলাদেশের মানুষজনের মধ্যে ঘুরপাক কাটছে, আর বিরোধী দলগুলো তো অলরেডি আওয়াজ তুলতে শুরু করে দিয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কাজ সেরেই জাতীয় নির্বাচনের অঙ্গীকার জাতির সামনে আপনারা ব্যক্ত করবেন এবং সেই অঙ্গীকার পালনে আপনারা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে চলবেন। তো যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ভারতের জন্য বিষয়টা কি ভালো হবে? দেখুন, বিএনপি ক্ষমতায় আসবে কিনা সেটা সময় কথা বলবে, বাট বিএনপি ক্ষমতায় আসার আগেই কিন্তু ইন্ডিয়াকে নিয়ে ভীষণ অ্যাগ্রেসিভ স্টেটমেন্ট অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে। এখানে আপনারা কিন্তু দেখতেই পারছেন, আর্টিকেলে লেখা রয়েছে, উইল বি টাফ টু কোঅপারেট উইথ ইন্ডিয়া ইফ ইট হেল্পস আওয়ার এনিমি হাসিনা। এর মানে এটাই যে ভারতের সাথে সহযোগিতা করতে মুশকিল হয়ে যাবে যদি ভারত বিএনপির শত্রুকে সাহায্য করে। তো এবার বুঝুন বিএনপি শত্রু হিসাবে কাকে বলছে। এখানে কিন্তু স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে বিএনপি কিন্তু এখানে শত্রু হিসাবে দেখাচ্ছে শেখ হাসিনাকে। আপনারা জানেন শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন, কারণ ইউএসএ হাসিনার ভিসা সাসপেন্ড করেছে। ইউকে তো হাত জোর করে বলেই দিয়েছে যে হাসিনাকে অ্যাসাইলাম দেওয়া সম্ভব নয়। তো এবার দেখুন শেখ হাসিনা কিন্তু একদম শর্ট নোটিশে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। আমার মতে দুদিন আগে পর্যন্ত হাসিনা নিজেও জানতেন না যে তার দেশের আর্মিরা তাকে এত বড় একটা ধোঁকা দিয়ে দেবে, আর যে আন্দোলনকারীরা ছিলেন তাদের এত বড় একটা খোল্লা ছুট তাদের হাতে দিয়ে দেবে বাংলাদেশ আর্মিরা, যে যে যেমন পারো যাও, গণভবনে হামলা করো, যা ইচ্ছে তাই করো, ডোন্ট ম্যাটার। তো শেখ হাসিনা কিন্তু তাড়াতাড়ির মধ্যে বাংলাদেশ থেকে তড়িঘড়ি করে শুধুমাত্র নিজের প্রাণটুকু বাঁচাতে ভারতে চলে এসেছে। কিন্তু কিছু রিপোর্ট মোতাবেক যে আপডেট উঠে আসছে যে তার হেল্পার্সরা নাকি তার জন্য কিছু শপিং করতে গেছিলেন। তো 30,000 টাকার ওপরে তারা কিন্তু শপিং করতে পারেনি, কারণ তাদের কাছে পর্যাপ্ত টাকাটা পর্যন্ত কিন্তু ছিল না। তো দেখুন, এটা বলছি না যে হাসিনা গরিব হয়ে গেছে, তার পুত্র রয়েছে, বাকি ফ্যামিলিরা রয়েছে এবং তারা কিন্তু যথেষ্ট সচ্ছল, সুতরাং টাকা পয়সা নিয়ে হাসিনার কোনো চিন্তা নেই। বাট হাসিনা আমার মনে হয় যে এখনো পর্যন্ত কিন্তু তিনি শকড হয়ে আছেন যে হঠাৎ করে বাংলাদেশ
বাংলাদেশ জুড়ে কী সব হয়ে গেল। তো এই মুহূর্ত পর্যন্ত ভারতে রয়েছেন শেখ হাসিনা এবং কিছুদিনের মধ্যে হলেও হতে পারে তিনি রাশিয়া অথবা ইউরোপ কোনো কান্ট্রি অর্থাৎ ফিনল্যান্ড অথবা পসিবিলিটি এমনটাও রয়েছে যে তিনি আবারও কিন্তু বাংলাদেশে ফিরে যেতে পারেন। তো সেটা অবশ্যই সময় কথা বল। তবে এখানে দেখুন এই যে বিষয়গুলি রয়েছে, অর্থাৎ শেখ হাসিনা ভারতে রয়েছেন, ভারত তাকে সাপোর্ট দিচ্ছে, ভারত তাকে আশ্রয় দিয়েছে, সুরক্ষিত জায়গায় রেখেছে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু বিএনপি একদমই সহ্য করতে পারছে না। অর্থাৎ এখনো পর্যন্ত শেখ হাসিনা কেন ভারতে রয়েছেন এটাই কিন্তু তাদের সবথেকে বড় প্রশ্ন। তাহলে দেখুন বিএনপির হচ্ছে এই ধরনের মেন্টালিটি, এখনো পর্যন্ত তো তারা ক্ষমতাতেই আসেনি, আর যদি কোনোভাবে বিএনপি ক্ষমতায় চলে আসে তাহলে আমি আপনাদের বলে রাখছি দে উইল ক্রিয়েট এ লট অফ প্রবলেম ফর ইন্ডিয়া। মানে ঘুরে ফিরে ওই একটাই যে ভারতের বদনাম করো, ভারতকে নিচু করো, আর তারপর ভোটে জিতে দিব্যি ক্ষমতায় ফেরো, যেমনটা করেছিল মালদ্বীপ। আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন মালদ্বীপে ইলেকশনের আগে বিরোধী দলের নেতা মোহাম্মদ মুইজু ভারতের বিরুদ্ধে নানান প্রকার কথা বলেন এবং মানুষের মানসিকতাকে ডাইভার্ট করে দিয়ে তিনি কিন্তু দিব্যি ভোটে জিতে যান এবং মালদ্বীপের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়ে যান। তবে তার খেসারতও কিন্তু দিতে হয়েছে মালদ্বীপকে, সেটাও আপনারা কম বেশি জানেন। তো বিএনপি ক্ষমতায় আসার আগেই যে ধরনের কথাবার্তা বলছে ভারতের সম্বন্ধে, যদি তারা পরবর্তী সময়ে মধ্যবর্তী নির্বাচন হয় বাংলাদেশে এবং বিএনপি যদি ক্ষমতায় ফেরে এবং তারপরেও যদি বিএনপি লাগাতার ভারতকে এ ধরনের কথাবার্তা বলে থাকে, তাহলে আপনারা কিন্তু কম বেশি সকলেই আন্দাজ করতে পারছেন যে বিএনপির অবস্থাটা ঠিক কী ধরনের হতে চলেছে। তো আশা করছি এতটুকুন বিষয় আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন। তো এবারে কিন্তু আমি আলোচনা করতে চলেছি যে এবার ভারতের কি কি স্টেপ নিতে পারে বাংলাদেশের জন্য, বা ভারত কি কি স্টেপ নিতে চলেছে বাংলাদেশকে কাউন্টার করবার জন্য। দেখুন যেদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্বে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেদিন কিন্তু আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট করেছেন। অর্থাৎ যে ভাষায় বাংলাদেশ বোঝে সে ভাষায় কিন্তু একটি টুইট করেছেন এবং সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা সহ কিছু কড়া বার্তাও কিন্তু তিনি দিয়ে দিয়েছেন। দেখুন ভারতকে এবার থেকে আমার মতে কূটনৈতিক খেলা খেললে হবে না, অর্থাৎ ওপেনলিভাবে কথা বলতে হবে মুখের ওপর। এই যে টুইটটা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রীর, এটাকে আমি একটা হিস্টোরিক্যাল টুইট বলবো। এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন হিস্টোরিক্যাল কেন? দেখুন প্রধানমন্ত্রী এই যে টুইটটি করেছেন এখানে কিন্তু সরাসরি বলেছেন, যে লাইনটা আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি, এনশিওরিং দ্য সেফটি অ্যান্ড প্রোটেকশন অফ হিন্দুস অ্যান্ড অল আদার মাইনরিটি কমিউনিটিস। অর্থাৎ পিএম মোদি ওপেনলিভাবে প্রায় গত 10 বছরের মধ্যে এই যে একটি ওয়ার্ড রয়েছে না, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন হিন্দু, এই ওয়ার্ডটি কিন্তু তিনি টুইটে ব্যবহার করেছেন। অর্থাৎ গত 10 বছরের মধ্যে এই ধরনের হিন্দু ওয়ার্ডটি কিন্তু তিনি কোনো প্রকার টুইটে ইউজ করেননি এবং 10 বছর পর প্রায় এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পিএম মোদি এই ওয়ার্ডটাকে কিন্তু ইউজ করেছেন। আপনারা চাইলে কিন্তু এই বিষয়ে চেক আউট করে দেখতে পারেন। তো তিনি হয়তো এতদিন পর্যন্ত ভেবেছেন যে এই ওয়ার্ডটা যদি তিনি ইউজ করেন তাহলে অন্যান্য কমিউনিটির যে লোকেরা রয়েছে তারা হয়তো ভুল কিছু ভাবতে পারে, তার জন্য কিন্তু তিনি এই ওয়ার্ডটি ইউজ করেননি। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যেভাবে হিন্দু সনাতনীদের ওপরে আক্রমণ হয়েছে, আর তার জন্যই কিন্তু মোদি সরাসরি তার টুইটে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই কড়া বার্তা কিন্তু তিনি লিখে দিয়েছে যে বাংলাদেশের হিন্দুদের কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, সেই বিষয়ে কিন্তু তিনি অলরেডি টুইট করে দিয়েছেন। আর সেই দিনই দেখা গিয়েছে মোহাম্মদ ইউনূস নিজে একথা স্বীকার করেছেন যে হিন্দুদের নিরাপত্তা দিতে হবে এবং যারা এই সব কাজ করছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এটাকেই কিন্তু বলে মোদি ম্যাজিক। স্পষ্ট বোঝা যাচ্ছে মোদির একটা টুইটেই কিন্তু বাংলাদেশের ওপরে একটা ভীষণ প্রেসার ক্রিয়েট হয়ে গেছে। তো আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ কি করতে পারে সেই বিষয়ে কিন্তু আপনাদের একটু গভীরভাবে কিন্তু বিশ্লেষণ করতে হবে। তো বন্ধুরা দেখুন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়ে গিয়েছে এবং সেই সরকারের প্রধানের দায়িত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে বাংলাদেশে এবারে মধ্যবর্তী নির্বাচন কবে হয় সেটা অবশ্যই সময় কথা বলবে এবং আগামী যে কয়েকটা মাস রয়েছে এই আগামী কয়েকটা মাসে কিন্তু ভারতের ভেতরে বাংলাদেশ কিছু কার্যকলাপ চালাতে পারে। তো সেই বিষয় নিয়েও কিন্তু আপনাদের একটু গভীরে জানা প্রয়োজন। তো দেখুন বাংলাদেশ আগামী দিনে ভারতে কি কার্যকলাপ চালাতে পারে। এই ধরুন যেমন আমাদের চিকেন নেক, অর্থাৎ এই জায়গায় কিছু একটা অশান্তি কিন্তু বাংলাদেশ সৃষ্টি করতে পারে। এই ধরুন শিলিগুড়ি করিডোর, এখানেও কিন্তু তারা একটা অশান্তি সৃষ্টি করতে পারে। ভেবে নিন নিজেদের দেশে সন্ত্রাসবাদীদের কন্ট্রোল করতে না পেরে যেমনভাবে পাকিস্তান বলে থাকে যে আমাদের এখানে বিভিন্ন গ্রুপ রয়েছে এবং তারা ভারতে গিয়ে সন্ত্রাসমূলক কার্যকর্ম করে এবং এসবে আমরা কিন্তু কিচ্ছু জানি না, ঠিক একইভাবে ঠিক
সেম প্রসেসে কিন্তু বাংলাদেশও আগামীতে এ ধরনের কাজকর্ম যে করবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আর এর ফলে প্রবলেম ক্রিয়েট হতে পারে কিন্তু ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল এবং পুরো নর্থ ইস্ট জুড়ে। পাশাপাশি মায়ানমারেও কিন্তু এই প্রবলেম দেখা দিতে পারে। তো ভারতের এবার যা যা করা প্রয়োজন, সর্বপ্রথম আপনারা প্রত্যেকেই জানেন বাংলাদেশ থেকে ভারতে যে হারে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে সেটা আমাদের কাছে শুধু ভয়ের নয়, রীতিমতো আতঙ্কের। আর এখন বাংলাদেশে জামাতপন্থী যে সরকার রয়েছে, অতএব এবার তো ভারতে অনুপ্রবেশ পুরোপুরি পরিকল্পিতভাবে হবে, এটা আপনারা জেনে রাখুন। দিনকে দিন এই অবৈধ অনুপ্রবেশ এতটা পরিমাণে বেড়েছে, এখন এটা কিন্তু ভারতের আভ্যন্তরীণ এবং জাতীয় নিরাপত্তার জন্য রীতিমতো একটা উদ্বেগের বিষয় হয়ে পড়েছে। কিছুদিন আগে একটি ভাইরাল ভিডিও দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই ভিডিওতে একজন বাংলাদেশি ইউটিউবার মোহাম্মদ তাওসিল ওপেনলিভাবে ডেমো দিয়ে দেখাচ্ছিলেন যে কিভাবে পাসপোর্ট এবং ভিসা ছাড়া অনায়াসে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা যায়। এবার আপনারা যদি ভাবেন এই অনুপ্রবেশ শুধুমাত্র ভারতের পশ্চিমবঙ্গে হচ্ছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। এই সমস্যাটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়, বরং এই অবৈধ অনুপ্রবেশের জাল ভারতবর্ষের প্রতিটি রাজ্যে কিন্তু অলরেডি ছড়িয়ে পড়েছে। মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, এমনকি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও প্রতিদিন এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীর ঘটনা কিন্তু ঘটেই চলেছে। সম্প্রতি মুম্বাইতে 200টি জাল আধার কার্ড ধরা পড়েছে। আবার দিল্লির শাহিনবাগ এলাকায় একইভাবে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বসবাস লক্ষ্য করা যাচ্ছে। সেখানে 20 জনের সাথে কথা বলার পর জানা গেছে সবাই কিন্তু বাংলাদেশ থেকেই এসেছে। यहाँ पे पीछे जो आ रहे हैं लोग, आप सर कहाँ से हैं? मस्जिद से है। आप कहाँ के रहने वाले हैं? कौन से? हम बांग्लादेश के हैं। बांग्लादेश से। आप कहाँ से हैं? बांग्लादेश। बांग्लादेश से। शाहीन बाग में आप? हाँ हाँ हाँ। आप कहाँ से? बांग्लादेश। बांग्लादेश से। आप? बांग्लादेश से। आप कहाँ से? बांग्लादेश। कहाँ से आए हैं? बांग्लादेश से आए हैं। সত্যি কথা বলতে কি যে দিল্লির শাহিনবাগ এখন সম্পূর্ণভাবে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তারা সরাসরি ভারত সরকারকে হুমকি পর্যন্ত দিচ্ছে। এসব দেখার পর আপনাদের কি মনে হচ্ছে না যে ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভারত সরকারের এক্ষুনি কড়া পদক্ষেপ নেওয়াটা জরুরি? অর্থাৎ সিএএ কঠোরভাবে লাগু করা উচিত। কারণ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এখন আর হাসি ঠাট্টার কিন্তু বিষয় নয়, কারণ ভারতের আভ্যন্তরীণ এবং জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা। ভারত সরকারকে এই মুহূর্তে কিন্তু এই বিষয়ে অতি তাড়াতাড়ি মনোযোগ দেওয়া উচিত। সিএএ এই আইনটাকে কিন্তু কঠোরভাবে প্রয়োগ করা উচিত। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই যে সিএএ আইনটি রয়েছে, এই আইনটিকে ভারত সরকারের এখনই প্রয়োগ করা উচিত কিনা? অবশ্যই কিন্তু আপনারা এই মুহূর্তে আমাদের ভিডিওটিকে পজ করে আপনাদের মূল্যবান মতামতটিকে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে দিয়ে যান, তাহলে আমরাও বুঝতে পারবো যে আপনারা এই সিএএ আইনটিকে নিয়ে কি মতামত পোষণ করেন। বন্ধুরা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, বাংলাদেশ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত আমাদের ঝাড়খণ্ড রাজ্যটাও কিন্তু এখন নিরাপদ নয়। ঝাড়খণ্ডের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে সেখানে অনেক গ্রামে মহিলা পঞ্চায়েত প্রধান, এমনকি মহিলা এমএলএদের স্বামীরা পর্যন্ত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। ঝাড়খণ্ডের সহজ সরল আদিবাসী মেয়েদের ভুলিয়ে ভালিয়ে ধর্মান্তরিত করে বিয়ে করে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতের জমি দখল করছে এবং অনায়াসে ভারতের জমিতে তাদের জনসংখ্যার বিস্তার ঘটাচ্ছে। যেহেতু ঝাড়খণ্ড সরকার সেখানে কিছু সংখ্যক আসন আদিবাসী মহিলাদের জন্য সংরক্ষিত রেখেছে, তো এই সুযোগকে কাজে লাগিয়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা স্থানীয় আদিবাসী মহিলাদের বিয়ে করে ধর্মান্তরিত করছে। আর যখন এই মহিলারা লোকসভায় বা পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করছে, তখন এই অবৈধ অধিবাসী স্বামীরা সেই এলাকাগুলি কিন্তু বউয়ের নাম করে শাসন করছে এবং ধীরে ধীরে রাজনীতিতে প্রবেশ করছে। বর্তমানে যেভাবে ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশ বাড়ছে, এখন অনেকগুলি বিধানসভা, অনেকগুলি লোকসভা কিন্তু তাদের দ্বারা রীতিমতো প্রভাবিত হচ্ছে। ঝাড়খণ্ডের এমপি নিশিকান্ত দুবে সংসদে দাঁড়িয়ে বলেছেন যে তাদের এলাকায় অবৈধ অধিবাসীদের সংখ্যা কিভাবে দিনকে দিন বাড়ছে এবং অদূর ভবিষ্যতে ঝাড়খণ্ড রাজ্যটাই কিন্তু ভারতের হাত থেকে বেরিয়ে যাবার একটা সম্ভাবনা রয়েছে। बांग्लादेशी बोलने में भी समस्या है। मैंने मुसलमान हिंदू तो नहीं बोला, ये हिंदू मुसलमान का सवाल ही नहीं है। मेरा आपके माध्यम से भारत सरकार से ये आग्रह है कि ये राज्य सरकार बांग्लादेशियों को बसाने के लिए आदिवासियों का सत्यानाश कर रही है, इसके लिए वहां राष्ट्रपति शासन लगाई। দেখুন, আমাদের সবচেয়ে বড় গুণ হলো আমরা আমাদের সংস্কৃতিকে বিশ্বাস করি, যেখানে অতিথিদের জন্য আমাদের দেশকে উন্মুক্ত করে রাখি। আমরা দীপ্ত কণ্ঠে বলে উঠি, অতিথি দেবো ভব।
প্রতিটি বিদেশি, সে ইউরোপিয়ান হোক, ভুটানি হোক, নেপালি হোক, বাংলাদেশি হোক অথবা পাকিস্তানি হোক, সুস্বাগতম যদি তারা আইনগত প্রক্রিয়া মেনে আইনগতভাবে আইনকে প্রাধান্য দিয়ে নাগরিকত্ব নিয়ে ভারতে আসে। কিন্তু যদি কেউ অবৈধভাবে আসে, দেশের সংবিধানকে সম্মান না করে, দেশের মানুষের অধিকারকে ছিনিয়ে নেয়, সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে যুক্ত হয়, ভারতে অস্থিতিকর পরিবেশ তৈরি করে, তাহলে আমাদের কিন্তু এখন থেকেই আওয়াজ তুলতে হবে। তো প্রিয় বন্ধুরা, যেহেতু সমস্যা ভীষণ গুরুত্বপূর্ণ, তাই আমাদের কিন্তু এই বিষয়ে একসাথে আওয়াজ তুলতে হবে, না হলে কিন্তু আমাদের পবিত্র ভারত মাতা ধীরে ধীরে ভেতর থেকে দুর্বল হয়ে পড়বে। আশা করছি এই জ্বলন্ত সমস্যার কথা আপনাদের সামনে পুরোপুরিভাবে বোঝাতে পেরেছি। যদি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক তো অবশ্যই করবেন, সেই সাথে আপনাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, সেটা হোয়াটসঅ্যাপ হোক কিংবা ফেসবুক। আমাদের এই ভিডিওর লিঙ্কটাকে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর পুরো ভিডিওটি দেখার পর আপনার কি মতামত সেটাও কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আর জিও পলিটিক্স সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিও পলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো আজকের মতো ভিডিওটিকে এখানেই শেষ করছি, আবারও হাজির হব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণে আপনাদের প্রত্যেককে জয় হিন্দ, জয় ভারত।